আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আহ, ভালো না থাকলেও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই লাইভ ভিডিওয়ে হাজির হয়েছি। গত রাত্রে লাইভ ভিডিওই এই লাইভ শোতে যে প্রসঙ্গে আলোচনা করেছিলাম সেটা দক্ষিণ এশিয়ার দুই মুসলিম ভারতী প্রতিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে। সেটা লোডশেডিং জনিত কারণে সম্পন্ন করতে পারিনি, কাজেই আবারও ফেসবুকের কল্যাণে ফেসবুকে লাইভে চলে আসলাম। সেই আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ পরবর্তী এবং পূর্ববর্তী আলোচনার জন্যে লাইভে চলে আসলাম। আর কে কোথা থেকে লাইভটি দেখছেন আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যেটা বলতে চেয়েছিলাম যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই লাইভ ভিডিওতে লাইভ শুতে এসেছি। সেটা কি দুঃখ ভারাক্রান্ত যে আমি যেহেতু একজন মুসলমান, কাজেই যে দক্ষিণ এশিয়ার যে দুই মুসলিম ভারতী প্রতিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার যে সীমান্ত পেরিয়ে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগের দুচালে সেটার গত রাত্রে যেহেতু আলোচনাটা সম্পন্ন করতে পারিনি, কাজে আজকে ইনশাল্লাহ এই আলোচনাটা সম্পন্ন করব। তবে শুরু করা যাক। যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকারে যে তিক্ততা, সেটা অতীত ইতিহাস ঘাটলেই বোঝা যায়। যেটা ব্রিটিশরা যখন ভারতবর্ষ 1757 সালে ভারতবর্ষ দখল করে, যেটা গত রাত্রেও আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনার সুবিধার্থে আবারও পিছনে ফিরে আলোচনাটার সারমর্মটাকে সুন্দরভাবে আনার জন্য আবারও পিছনে দিকে ফিরে যেতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, যে ভারতবর্ষ যখন ব্রিটিশরা 1757 সালে যখন দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, তখন সোভিয়েত ইউনিয়ন এবং যেটা বর্তমানে রাশিয়া, তাদের যে কমিউনিস্ট মতাদর্শ সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য দক্ষিণ এশিয়া মধ্য এশিয়ার একটা প্রাদুর্ভাব ছিল। যেহেতু ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করিতেছে, সেই সোভিয়েত ইউনিয়নের আক্রমণ থেকে বাঁচার জন্য আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে, যেটা আফগানিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা ইংল্যান্ডের রাজার প্রতিনিধি মিস্টার ডুরান্ট যে লাইনটি করে দেয়, তার নাম অনুসারে এই ডুরান্ড লাইনের নামকরণ করা হয়। যেটা ইরান এবং পাকিস্তানের, যে ইরানের চাবাহার বন্দর এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মধ্যবর্তী দিয়ে, যেটা প্রিয় দর্শক, যে বেলুচিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং কান্দাহার এবং কাবুলের এই অঞ্চলে সবচেয়ে পশতুন
উপজাতির একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল, যাদের ভাষা সংস্কৃতি প্রায় আলাদা। তারা আলাদা একটি রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্সের নিয়ে তারা সেটা দাবি দাওয়া করেছিল, যেটা মিস্টার ডুরেন্ট পাকিস্তানের বেলুচিস্তান এবং আফগানিস্তানের কান্দাহারের মধ্য দিয়ে, যেটা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া হয়ে সর্বশেষ যে পাকিস্তানের গিলগিট বালতিস্তানের মধ্য দিয়ে চীনের সাথে মিলিত হয়েছে। ওই দিক আফগানিস্তানের যে পাকিস্তানি গিলগিট বালতিস্তানের পাশেই যে গত রাত্রে বলেছিলাম যে ম্যাপ, সে আফগানিস্তানের ম্যাপ দেখলে আপনারা দেখতে পারবেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের গিলগিট বালতিস্তানের পাশে যে চিকেন নেক, যেটা এই যে বাংলাদেশের যে চিকেন নেক বলা হয়, যে শিলিগুড়ি চিকেন নেক, যেটা বাংলাদেশের রংপুর জেলার রংপুর বিভাগের যে ঠাকুরগাঁয়ের পাশেই, পঞ্চগড় দিনাজপুরের পাশে যে ভারতের শিলিগুড়ি যে চিকেন নেক রয়েছে, এরকম ধরনের তেমনি ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের যে ফেনী জেলার মধ্যবর্তী গেবে যে চট্টগ্রামের ভিতর দিয়ে প্রবেশ করেছে একটা ছোট চিকেন নেক, তেমনি আফগানিস্তানেরও ছোট্ট একটি চিকেন নেক রয়েছে। এই চিকেন নেকটা চীনের সাথে এবং ওই পাশে বিপরীত পাশে কাজাকিস্তান এরা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। তাদের সোভিয়েতের হামলা থেকে ভারতবর্ষকে ব্রিটিশরা সোভিয়েতের হামলা থেকে রক্ষার জন্য এই চিকেন নেকের আফগানিস্তানকে ডাল হিসেবে একটি ম্যাপ এঁকে দেন। এর ফলে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী যে পশতুন উপজাতি, এরা 3 ভাগে বিভক্ত হয়। একটি ভাগ ইরানের যে পাকিস্তানে বেলুচিস্তান রয়েছে তার পাশের প্রদেশে চাবাহারের ভিতরে পড়ে যায়, এবং একটি অংশ বেলুচিস্তানে পড়েছে। আরেকটি অংশ হইল আফগানিস্তানের, যেটা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পশতুন উপজাতি এরা পড়ে যায় এবং অপোজিটে আফগানিস্তানের ভিতরে পড়ে যায়, যেটা আফগানিস্তান কখনো মেনে নিতে পারেনি, যেটা 1893 সালে সম্ভবত এই ডুরান্ড লাইন এঁকে দেন। এর ফলে আফগানিস্তান এটাকে আজও পর্যন্ত মেনে নিতে পারেনি। সর্বশেষ যেটা যে পাকিস্তান যখন 1947 সালে ভারত পাকিস্তানের দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যখন দুটি রাষ্ট্র হয়, তখন পাকিস্তান জাতিসংঘের সদস্য ওদের জন্য বিভিন্ন দেশ পাকিস্তানকে সদস্য পদে ভোট দেন, কিন্তু আফগানিস্তান একটি মাত্র রাষ্ট্র যেটা পাকিস্তানের সদস্য পদ থেকে ভোটদান থেকে বিরত থাকে। সেটারও একটা তিক্ততা রয়েছে দুই মুসলিম ভারতীয় প্রতি দেশের প্রতি, কারণ আফগানিস্তান পাকিস্তানের স্বাধীনতা রাষ্ট্রটি মেনে নিতে পারেনি, হয়তো সেজন্য ভোটদান থেকে আফগানিস্তান বিরত থাকে। সর্বশেষ যেটা 1973 সালে যখন আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট সাম্যবাদী সরকারকে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সেনা পাঠায়। এর ফলে আফগানিস্তানের যে সাম্যবাদী সরকার, সোভিয়েত ইউনিয়নের মধ্যপুষ্ট সরকার টিকে যায়। এটার বিরুদ্ধে ওই সময় যেহেতু দুইটি পরাশক্তির মেরুকরণ ছিল, একটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অপোজিট হইল সোভিয়েত ইউনিয়ন যেটি রাশিয়া।
যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে যে স্নায়ু যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ ছিল, এটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের তৎকালীন যে ক্ষমতায় ছিলেন যে জিয়াউল হক সেনাপ্রধান ছিলেন, সেনা অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন। জিয়াউল হকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যে আফগানিস্তানের যে সোভিয়েত ইউনিয়ন তাদের সেনার মাধ্যমে যে আফগানিস্তান দখল করে নেয় তাদের সাম্যবাদী সরকার প্রতিষ্ঠার জন্য, এতে আফগানিস্তানে যে লক্ষ লক্ষ শরণার্থী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মানে শরণার্থী শিবিরে লক্ষ লক্ষ শরণার্থীকে পাকিস্তান আশ্রয় দেয়। এই মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের যে সাম্যবাদী সরকারের বিরুদ্ধে হটানোর জন্য তারা আফগানিস্তানের মুজাহিদদের গেরিলা প্রশিক্ষণ, যেটা পাকিস্তানের আইএসআই থেকে দেওয়া হয়, যত সামরিক ট্রেনিং এবং গেরিলা দক্ষতা কিভাবে হামলা করতে হবে এভাবে প্রশিক্ষণ দিতে থাকে। এর ফলে আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বিভিন্ন গেরিলা হামলা আক্রমণ বেড়ে যাওয়ার ফলে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়, আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এতে আফগানিস্তানে আবার তালেবান, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের যে সহযোগিতায় সাম্যবাদী সরকারকে হটিয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সমর্থন পুষ্ট সরকার প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান চেয়েছিল যে এই অঞ্চলে যদি আফগানিস্তানের স্থিতিশীলতা ঠিক থাকে তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের উভয়ের লাভ। সর্বশেষ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে টুইন টাওয়ারে যে হামলার কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলে 9/11-এ, যে আল কায়েদা ওসামা বিন লাদেন, যেটা হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে, সেটার অভিযোগ তোলা হয় আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের বিরুদ্ধে, যেটার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী এই যৌথভাবে আবার আফগানিস্তানের যে তালেবান সরকার ছিল তাদের বিরুদ্ধে একযোগে হামলার পরে তালেবানদেরকে সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী আফগানিস্তান দখল করে। এবং যেটা নিয়ে এই যে আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তানের যে বিমানবন্দর, যে এয়ারবেসটি নিয়ে, যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সেই এয়ারবেসের কথা আবারও বলেছেন যে এই এয়ারবেস আফগানিস্তানের তালেবানরা ফেরত না দিলে তাদের সাথে খারাপ কিছু হবে। এটার বিরুদ্ধেও যখন পাকিস্তান বুঝতে পারলো যে আফগানিস্তানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী তালেবানদেরকে হটিয়ে যে দীর্ঘদিনের যে যুদ্ধ, এর ফলে আরও শরণার্থী পাকিস্তানে প্রবেশ করতে বাধ্য হয় এবং ইরানও কিছু শরণার্থী আশ্রয় দেয়। এতে পাকিস্তানের যে অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ হামলা নিরাপত্তায় ঝুঁকিতে পড়ে লাখ লাখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী তারা আফগানিস্তান তালেবানদের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধ, যে ড্রোন হামলা, এর জন্য পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানও হামলার শিকার হয়। এমনও খবর
চাওর আছে যে পাকিস্তানে এমনও জায়গায়, যেহেতু আফগানিস্তানের যে পশতুন এবং পাকিস্তানে খাইবার পখতুনখা পশতুন উপজাতিদের ভাষা, সংস্কৃতি, সম্পূর্ণ কালচার এক, যে রাত্রে বিয়ের অনুষ্ঠান হচ্ছে পাকিস্তানের পশতুন উপজাতি এলাকায় খাইবার পাখতুনখোয়া অথবা বেলুচিস্তানে, দেখা যাচ্ছে যে মানে দাড়ি, মাথায় টুপি পরে, পাঞ্জাবি জুব্বা পরে তারা বিয়ের অনুষ্ঠানে আনন্দে আছে। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ড্রোন উড়ে গিয়ে ওরা চিন্তা করছে যে এগুলোই আফগানিস্তানের তালেবান। কাজে ড্রোন হামলা করে প্রায় 20 জন, 25 জন, 30 জন মানুষের প্রাণহানি হয়েছে। এর ফলে পাকিস্তানও এটার তাদের যে জনগণের প্রাণহানি, এটার জন্য তাদের চরম যে চরম মূল্য দিতে হয়, তাদের নিরীহ জনগণের হত্যার মধ্য দিয়ে চরম মূল্য দিতে হয়। তখন পাকিস্তানের আইএসআই, তালেবান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনীদের বিরুদ্ধে তাদেরকে আফগানিস্তানের যে মুজাহিদ রয়েছে তারা সবাই পাকিস্তানে আশ্রয় পেয়েছিল। পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া পুরো অবস্থায় তারা পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে বিভিন্ন সামরিক ট্রেনিং এবং গেরিলা হামলার মাধ্যমে বিভিন্ন রসদ যোগান দিতে থাকে। এভাবে তারা নেটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গেরিলা মাধ্যমে তারা হামলা করতে থাকে। পাকিস্তান ভেবেছিল যে আফগানিস্তানে যদি আবার তালেবান সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই অঞ্চলে যে স্থিতিশীলতা, যে অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার যেটা বৃদ্ধি, সেটা ত্বরান্বিত সম্ভব। এভাবে তালেবানের গেরিলারা, মুজাহিদরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনীর বিরুদ্ধে গেরিলা হামলা চালাতে চালাতে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী নাজেহাল হয়ে পড়ে। তারা তখন চিন্তা করে যে আফগানিস্তানের এই যুদ্ধ, ব্যয়বহুল যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, অনেক সৈন্যের প্রাণহানি হচ্ছে। তাই তারা জো বাইডেনের সময় তালেবানের সাথে একটা চুক্তি হয় যে 2030 সালের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করবে। এদিকে পাকিস্তানের ক্ষমতায় আসেন ইমরান খান, অনেক জনপ্রিয়তার মাধ্যমে ক্ষমতায় আসেন। ওনার সাথে যে ওনার দল, ওনার সাথে যে আফগানিস্তানের যে পশতুন উপজাতির এবং তালেবানের একটা সখ্যতা ছিল। কাজে 30 সালের যাওয়ার আগেই তালেবানদের মানে হামলার তীব্রতা বেড়ে যাওয়ার কারণে এবং আফগানিস্তানের যে সরকারের ছিল আশরাফ গনিকে হটিয়ে তালেবান যখন ক্ষমতার দ্বার প্রান্তে আসে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী তাদের সেনাবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করলে তালেবানরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে এবং পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী ইমরান খান তালেবান সরকারকে স্বীকৃতি দেন। পৃথিবীর 3টি দেশ এখন সর্বপ্রথম পাকিস্তানি তালেবানকে স্বীকৃতি দেন, এরপরে এখন রাশিয়া স্বীকৃতি দিয়েছে। কাজেই এই আফগানিস্তানের ক্ষমতার যে পালা বদল দুলে এই রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে সরিয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্র নেটো বাহিনী যখন দখল করে, তাদেরকে তাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের আইএসআই এর সেনাবাহিনীর
বিশাল কৃতিত্ব রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া আফগানিস্তানের তালেবান এটা করতে পারতো না। যাই হোক, প্রিয় দর্শক, এই আলোচনা গত রাত্রে করেছিলাম। এই আলোচনাটা প্রাসঙ্গিক করার জন্য আমার অতীতে পিছনে বিষয়টা টেনে আনতে হলো। এখন যেটা আলোচনা করব যে সাম্প্রতিককালে আপনারা যেটা আমি বলেছি যে খুবই দুঃখ ভারাক্রান্ত যে এত বড় দুইটি মুসলিম মুসলিম প্রধান দেশের নিজেরা নিজেদের মধ্যে রক্তপাত করবে, সেটা কখনো কাম্য নয়। যেটার সূচনা লগ্নের আগে পাকিস্তান বরাবর যে পাকিস্তানের ভিতরে যে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন যে প্রদেশগুলো, বিশেষ করে কান্দাহার এবং কাবুল, পাকিস্তানের এই পাশে অপোজিট পাশে হলো খাইবার পাখতুনখোয়া, ওই পাশে হলো বেলুচিস্তান, এই দুটি অঞ্চলে সন্ত্রাসীদের হামলার তীব্রতা বেড়ে যাওয়ার কারণে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে পাকিস্তানের সেনাবাহিনীর অনেক প্রাণহানি হয়। গত বছর এক রিপোর্টে প্রায় 2600 পাকিস্তানি সৈন্য প্রাণ হারা, এবার আরও বেশি। এটা পাকিস্তান বরাবরই আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে যে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত যে পাকিস্তান তালেবান টিটিপি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা করছে। আসলে এই অভিযোগও অস্বীকার করার উপায় নাই, কারণ আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পরে আফগানিস্তানে তো কোনো হামলা হচ্ছে না আফগানিস্তানের তালেবানকে লক্ষ্য করে, তাহলে পাকিস্তানে কেন এই হামলার শিকার হচ্ছে? এটার উদ্দেশ্য হইতে পারে যে আফগানিস্তানে যেমন শরিয়া ভিত্তিক যে তালেবানের সরকার প্রতিষ্ঠিত করেছে তালেবান, যেটা তরুণদের নেতৃত্বে সংগঠন তালেবান, তারই সহযোগী যে পাকিস্তানে রয়েছে পাকিস্তান তালেবান টিটিপি, একই ভাবাদর্শে একই সাথে তারা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেটো বাহিনীর বিরুদ্ধে তারা গেরিলা যুদ্ধ চালিয়ে নিয়ে গেছে। এই পাকিস্তান নিষিদ্ধ তালেবান টিটিপি তারাও আফগানিস্তানের মতো পাকিস্তানেও একটি এরকম সরকার প্রতিষ্ঠিত করতে চায়, যেটা পাকিস্তানের সার্বভৌমত্ব এবং দেশের অস্তিত্ব হুমকির স্বরূপ। এটার পাল্টা হামলা শুরু হয় যখন বৃহস্পতিবারে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় পাকিস্তানের 12 সৈন্য নিহত হলে যেটা দায়ভার পাকিস্তান তালেবান টিটিপি দায় স্বীকার করে। এটা পাকিস্তান সেনাবাহিনীর জন্য বিশাল এক ধাক্কা। বারবার আফগানিস্তানের তালেবান সরকারকে যে পাকিস্তানি নিষিদ্ধ তালেবান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও আফগানিস্তানের তালেবান সেটাকে এড়িয়ে যায়, যে পাকিস্তান নিষিদ্ধ তালেবান টিটিপির সাথে আফগানিস্তানের তালেবানের কোনো যোগসাজশ নেই, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। কাজেই পাকিস্তান এটার ফায়দা যেহেতু পায় না, এর আগেও যেহেতু চীনের মধ্যস্থতার মাধ্যমে যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সম্পর্কের বরফ গলানোর জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগানিস্তানে সফর করার পর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন যে কূটনীতির মাধ্যমে কিভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায়। এতে বোঝা গিয়েছিল যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে হয়তো সম্পর্কের যে কূটনীতির মাধ্যমে আরও উচ্চতায় পৌঁছিবে।
এই সফরের মধ্যে দিয়ে যেন পাকিস্তানের যেটা 12 জন সৈন্য নিহত হন, যেটা দায়ভার পাকিস্তান তালেবান টিটিপি দায় স্বীকার করে এবং আফগানিস্তানও এটাকে এড়িয়ে যায়। তার পরবর্তীতে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ ভারত সফর করেন, ভারত সফর করা অবস্থায় ভারতের মাটির থেকে পাকিস্তানের বিরুদ্ধে হুমকি দেন যে পাকিস্তান বারবার আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, এটা বারবার লঙ্ঘন করলে তাদেরকে মূল্য চুকাতে হবে। এবং জাবিউল্লাহ মুজাহিদ কাশ্মীর বিষয় নিয়ে মন্তব্য করেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের যে মুসলমানরা রয়েছে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। এগুলো এই বক্তব্যগুলো পাকিস্তান এবং আফগানিস্তানের যে সংঘাত, এটার সংঘাতের আগুনে ঘি ঢালার মতো, যেটা তখন পাকিস্তান বুঝতে পারলো যে যেটা বলা যায় যে মানে দুধ কলা দিয়ে যে সাপ পালা হয়, সেই সাপ এখন পাকিস্তানকেই সবল মারার জন্য ভারতের সাথে যে কূটনৈতিক পর্যায়ে যে বন্ধুত্ব বাড়ানো, যেটা পাকিস্তানের উদ্বেগের কারণ। যেহেতু কিছুদিন আগে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে 4 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ হলো, এই যুদ্ধের মাধ্যমে ভারত এক প্রকার ধরাশয়ী হয়, যেটা পাকিস্তানের যে বিমান বাহিনী ভারতের 6টি যুদ্ধ বিমান রাফাল সহ 6টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করায় এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়। এটার প্রতিশোধ নিতেই হয়তো ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য নিতে পারে, সেটাই ধারণা। কারণ যে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওই সফররত অবস্থায় ওই বক্তব্য দেন, তখনই পাকিস্তান তাদের 12 সৈন্য নিহত হওয়ার জন্য শুক্রবারই তারা আফগানিস্তানের যে কাবুল এবং কান্দাহারে এয়ার স্ট্রাইক চালান, যেটার লক্ষ্য ছিল টিটিপির প্রধান নূর ওয়ালিউল্লাহ মেহসুদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেটার প্রতিক্রিয়া দেখাতে দেরি করে নিয়ে আফগানিস্তানও পাকিস্তানের যে চামান সীমান্তবর্তী এলাকায় তারা হামলা চালায় এবং বেলুচিস্তানের অঞ্চলেও হামলা চালায়। এই হামলার ফলে দু দেশের প্রাণহানি হয়, যেটা আফগানিস্তান দাবি করে যে তারা পাকিস্তানের 58 সৈন্য নিহত শহীদ করেছে এবং পাকিস্তান পরবর্তী দিন শনিবারে আবার এয়ার স্ট্রাইক চালায়। এয়ার স্ট্রাইকের যেটা কাবুল এবং কান্দাহারকে লক্ষ্য করে চালানো হয়, যেটা পাকিস্তানের আইএসআই দাবি করে যে এই এয়ার স্ট্রাইকের মাধ্যমে আফগানিস্তানের 200 তালেবান যোদ্ধা এবং জঙ্গি নিহত হয়েছে, যেটার ভিডিও ফুটেজও পাকিস্তান আইএসআই প্রকাশ করেছে। পরবর্তীতে তুরস্ক, কাতার এবং ইরানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি যে আফগানিস্তান পাকিস্তানকে অনুরোধ করে, এতে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় দুই দেশ। 48 ঘন্টা না পেরোতেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেটা আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেছেন, যেটার ইঙ্গিত দেয় আসলেই
যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হামলা প্রতি হামলার যে দুলাপাত অভিযোগ যে বড় যুদ্ধেরই ইঙ্গিত দেয়, সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত দেয়। কিন্তু এই সর্বাত্মক যুদ্ধের জন্য আফগানিস্তান প্রস্তুত রয়েছে কিনা, কারণ আফগানিস্তান হয়তো ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে, যেটা গত রাত্রে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার যে সামরিক শক্তি বিষয়ে বলেছিলাম, যে আজকেও সেটাকে রিপিট করি, যে আফগানিস্তান এবং পাকিস্তানের সামরিক শক্তি গ্লোবাল ফায়ারে পাকিস্তান 12তম এবং আফগানিস্তান 118তম অবস্থায় রয়েছে। এদিকে পাকিস্তানের প্রশিক্ষিত দক্ষ সেনাবাহিনী রয়েছে, যেটার একটি সেনাবাহিনী রয়েছে প্রায় 7 লক্ষ এবং রিজার্ভে রয়েছে আরও 6.5-7 লক্ষ এবং প্যারামিলিটারি মিলে 17 লক্ষ জনবল রয়েছে। এদিকে 17 লক্ষর বিপরীতে আফগানিস্তানে রয়েছে 45,000 সেনাবাহিনী এবং প্যারামিলিটারি মিলে 1,30,000-35,000 হবে। আর পাকিস্তানের প্রশিক্ষিত বিমান বাহিনী রয়েছে, যেটা আপনারা ভারত পাকিস্তানের যে 4 দিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় ডগ ফাইট রয়েছে, মানে বেশি যুদ্ধ বিমান নিয়ে, সেটা আপনারা দেখতে পেয়েছিলেন। এবং পাকিস্তানের বিমান বাহিনী ভারতের 6টি রাফাল, যেটা বললাম, ভূপাতিত করেছিল রাফাল 6টি যুদ্ধ বিমানকে। কাজে পাকিস্তানের বিমান বাহিনী দক্ষিণ এশিয়ায় ভারতের পরে পাকিস্তানের অবস্থান। তাদের বহরে মানে 1500-র অধিক যুদ্ধ বিমান রয়েছে। এদিকে চীনের Z-10C যুদ্ধ বিমান রয়েছে তাদের বহরে 20টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান রয়েছে 75 থেকে 80টি। আরও তুরস্ক থেকে যে অ্যাটাক হেলিকপ্টার এবং চীন থেকে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অ্যাপাচি, এবং তুরস্কের যে পায়রাক্তার টিবিটি ড্রোন, এটা পাকিস্তানে প্রচুর রয়েছে। যে পায়রাক্তার টিবিটি ড্রোন যে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে মোড় ঘুরিয়ে দিয়েছিল টিবিটি ড্রোন, সেই পায়রাক্তার টিবিটি ড্রোন পাকিস্তানের বহরে রয়েছে। এবং পাকিস্তানের বিশাল নৌশক্তি রয়েছে, তাদের নৌবাহিনীতে 170 থেকে 80টি যুদ্ধজাহাজ রয়েছে, ডেস্ট্রয়ার থেকে শুরু করে। কাজে সেই সুবাদে আফগানিস্তানের কোনো বিমান বাহিনী নেই, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলে রাখা 4-5টি বিমান এবং ট্যাঙ্ক বহরেও আফগানিস্তান তেমন শক্তি নেই এবং নৌসেনাও নেই, যেহেতু তারা সমুদ্র বেষ্টিত অঞ্চল নয়, ভূবেষ্টিত অঞ্চল। কাজে এই তুলনায় যোজনে এগিয়ে পাকিস্তান। কাজে সর্বাত্মক যুদ্ধ হলে আফগানিস্তান কতক্ষণ টিকতে পারবে, প্রিয় দর্শক, সেটা আপনারাই বলতে পারবেন। কিন্তু আফগানিস্তানের 2টি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে, যে গেরিলা কর্মকাণ্ডে কিভাবে যুদ্ধ চালিয়ে নেওয়া যায়। যেহেতু আফগানিস্তানের ভূমি মানে পাহাড়ি অঞ্চল, কোনো জলভূমি নেই, তারা পাহাড়ের পাদদেশে যে টিলার নিচে থেকে তারা যুদ্ধ চালিয়ে গেরিলা কর্মকাণ্ডে হামলা করে। যেহেতু পাকিস্তান আফগানিস্তানের তালেবানদেরকে মানে ISI গেরিলা কর্মকাণ্ড প্রশিক্ষণ দিয়েছে, কাজেই পাকিস্তানও আফগানিস্তানের দুর্বলতা জানা রয়েছে এবং পাকিস্তানের দুর্বলতা আফগানিস্তানের জানা রয়েছে। প্রিয় দর্শক, যেটা বলতে চেয়েছিলাম, যে 2টি যেহেতু মুসলিম ভাতৃপ্রতিম মুসলিম দেশ, কাজে এটি যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তাহলে মুসলিমদের মধ্যে যে ঐক্য, এই ঐক্যের ফাটল ধরবে। কারণ কিছুদিন আগে যে
দীর্ঘমেয়াদী গাজা ইসরায়েল যুদ্ধ হলো। এই যুদ্ধের ফলে এই যে কথাই বলে যে নদীর এক পার ভাঙলে আরেক পার ঘোরে, কিন্তু ওই পার ভাঙলো আবার এই মুসলিম দুই প্রধান দেশের যে ঐক্যের ডাক ছিল, যেটা চাওয়া উঠছিল যে পাকিস্তান সৌদি আরবের চুক্তির মাধ্যমে যে নেটোর মতো যে মুসলিমদেরও নেটো বাহিনী গঠিত হবে। কাজে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে মুসলিম দেশের মধ্যে শত্রুতা এবং ঐক্যের ফাটল ধরবে, বিশ্বাস অবিশ্বাসের জন্ম হবে, যেটার ফায়দা ভারত নিতে চাচ্ছে। যেহেতু যে কথায় আছে শত্রু আমার বন্ধু, মানে ভারতের শত্রু হইল পাকিস্তান যেহেতু ভারতের শত্রু, তাহলে এখন পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার শত্রুভাবাপন্ন। কাজে ভারত আফগানিস্তানকে কাছে টেনে নিচ্ছে, শত্রু যেটা আমার বন্ধু। তেমনি রকম প্রিয় দর্শক, আমরা চাই যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার যে মুসলিম ভাতৃপ্রতিম দেশের মধ্যে দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধ যেন না হয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যেন এটার সমাধান হয়। এতে দু দেশের যে স্থিতিশীলতা, জনগণের মানবাধিকার, অর্থনৈতিক সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। সর্বাত্মক যুদ্ধ হলে সবচেয়ে আফগানিস্তানই বেশি ক্ষতিগ্রস্ত হবে, পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে। কাজেই শান্তির মাধ্যমে শান্তি বর্ধিত হলে উভয় দেশই উপকৃত হবে। প্রিয় দর্শকরা, কে কোথা থেকে লাইভ দেখছেন, কমেন্ট তো অনেকগুলো কমেন্ট পড়ে গিয়েছে, যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নোমান খান ইজ ওয়াচিং, ধন্যবাদ নোমান খানকে, ধন্যবাদ। এবং আমার কাকা হাসান আলী ইজ ওয়াচিং, উনি দীর্ঘ সময় আমার লাইভে ওয়াচিং ছিলেন। আর আমার আরেক প্রিয় ভাই এমডি আলতাফ ভাই, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা, ভালো না, মানে মনটা তেমন একটা ভালো না, দুঃখ ভারাক্রান্ত। আমিও তো আপনার পরিবারে যুক্ত হলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটু কথা জুড়ে বলেন। অসাধারণ লাইভ, ওয়াও, ধন্যবাদ আলতাফ ভাই। মানে জুড়ে কথা বলার জন্য ধন্যবাদ। যেহেতু আমি বুঝতে পারছি না যে আমার শ্রোতারা, শুভাকাঙ্ক্ষীরা, তারা যদি কমেন্টের মাধ্যমে জানায় যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এজন্য প্রিয় বন্ধুরা, আরেকটি ব্রেকিং নিউজ, যেটা বাংলাদেশ নিয়ে অনেক চাও রয়েছে। আপনারাও ইউটিউবে এবং ফেসবুকে হয়তো দেখেছেন এবং প্রিন্ট মিডিয়া, জাতীয় পত্রিকায় দেখেছেন যে বাংলাদেশ তার আকাশপথ এবং বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছেন, যেটা বিমান বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রদান করে কমিটি সেল গঠন করা হয়েছে, যার লক্ষ্য উদ্দেশ্য হলো চীনের চেংদু এয়ার কর্পোরেশনের কাছ থেকে 20টি জে-10সি যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত করবেন। এবং যেটা এই যে পূর্ববর্তী জে-10সির কথা বললাম, যে ভারত পাকিস্তানের যে 4 দিনের যুদ্ধে কথা বললাম, যে জে-10সির বিশেষ যে জে-10সির মাধ্যমে
PL-15 মিসাইল, যেটা চীনের প্রাণ, এটার মাধ্যমে আফগানিস্তানের 6টি যুদ্ধ বিমান রাফাল সহ ভূপাতিত করে সেই বিমান 20টি যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এবং পাকিস্তানের কাছ থেকে আরও 10 থেকে 12টি JF-17 থান্ডার বিমান যুক্ত করতে যাচ্ছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান, যেটা পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে নির্মিত। এই যুদ্ধ বিমানেও PL-15 মিসাইল দ্বারা সজ্জিত। এবং আরেকটি খবর হলো, যেটা ইতালির কাছ থেকে, যেটা ইউরোপীয় ইউনিয়ন ইউরোফাইটার টাইফুনের বিষয়েও, যে 10টি ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হবে, যেটা যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনের উদ্যোগে তৈরি করা হয়, যেটা ইউরোপীয় ইউনিয়ন ব্যবহার করছে। যে যুদ্ধ বিমান 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, 10টি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। আরও খবর হলো যে তুরস্কের কাছ থেকে TB2 পায়রাক্তার TB2 ড্রোনের কারখানা প্রস্তাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে, যে বাংলাদেশে পায়রাক্তার TB2 ড্রোনের যে কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশেই ড্রোন কারখানা তৈরি করবে। এতে বাংলাদেশ নিজেরাও এই ড্রোন প্রযুক্তি আয়ত্ত করতে পারবে এবং নিজেদের নিরাপত্তার কাজে এটি ব্যবহার করতে পারবে এবং বিদেশেও এটা রপ্তানি করে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এটাই লাইভের আলোচ্য বিষয় ছিল। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে লাইভ ভিডিওটি এখানে শেষ করব। কমেন্টগুলো পড়ে লাইভ ভিডিওটি এখানে শেষ করব। হাসান আলী ইজ ওয়াচিং, আমার কাকা নোমান খান ইজ ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এমডি আলতাফ। আসসালামু আলাইকুম। আলতাফ ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি তো আপনার পরিবারে যুক্ত হলাম, অনেক ধন্যবাদ। একটু কথা জুড়ে বলেন। জোরে বললাম। অসাধারণ লাইভ, ওয়াও। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে লাইভ ভিডিওটি ইন করে দিব। লাইভ ভিডিও শেষ করার আগে, মানে ফেসবুক আইডিতে কাজ করার ফলে, মানে ফেসবুকে ভিডিও রিলস ছাড়লেও মানে এঙ্গেজমেন্ট ধরে রাখা যায় না এবং ফলোয়ার্সও রেট মারে। এটার পরিপ্রেক্ষিতে বেশি বেশি লাইভ করলে এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স গ্রোথ হয়। সেটার জন্যই লাইভে আসা। আর দীর্ঘদিন আমি লাইভ প্রায় 12-13 দিন লাইভে যুক্ত হতে পারিনি, কাজে আজকে দীর্ঘক্ষণ লাইভ করলাম। যারা আমার সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে পবিত্র শুক্রবারের এই রাত্রের সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই লাইভ ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।